করোনা ভাইরাস পৃথিবীব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। আমাদের দেশে প্রতিদিন যেমন করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তেমনি আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যাও কিন্তু বাড়ছে। আর তাই আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সংকটের এই সময় আপনাদের প্রয়োজনে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারেরা আছেন আপনাদের পাশে। আপনাদের যে কোনো স্বাস্থ্য জিজ্ঞাসার উত্তর আপনারা ঘরে বসেই পেতে পারেন করোনা হেল্প ডেস্কের এই আয়োজনের মধ্য দিয়ে। জুলহা জুবাইর আপনাদের সাথে আছি। আপনারা সরাসরি ফোন করতে পারেন কিংবা আমাদের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে যমুনা টেলিভিশনে, সেখানে লিখে ফেলতে পারেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে ধারাবাহিকভাবে আজও আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আছেন ডাক্তার শারমিন আব্বাসী, যিনি সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, যিনি শিশু বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের অনেকের পরিবারেই বিশেষ শিশু থাকে যাদেরকে আমরা ডিফারেন্টলি এবল বলি। তেমনই ডিফারেন্টলি এবল বাচ্চাদের কমিউনিকেশন স্পেশালিস্ট যিনি, তেমনই একজন আমাদের সাথে আজ আছেন ফাতেমা আলম মেঘলা, যিনি শিক্ষক ও অটিজম যোগাযোগ গবেষক। আমন্ত্রণ আপনাকেও। বিউপিতে আপনি কর্মরত রয়েছেন এবং স্বাগত করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে। আপনার সাথে আমরা কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই এই সময়ে বিশেষ শিশুদের আসলে কী করে বাড়তি যত্ন নেওয়া যায়। তবে তার আগে একটু জানাতে চাই গত 24 ঘন্টার যে আপডেট আমাদের জন্য অপেক্ষা করছে তা হচ্ছে তীব্র হচ্ছে করোনার সংক্রমণ। আজ শনাক্ত 4000 ছাড়িয়ে গেছে, যা গত 3.5 মাসের রেকর্ড। শুধু সংখ্যাই বাড়েনি, পরীক্ষার অনুপাতে শনাক্তের হারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে 98,489 জনের। আগামীকাল বৃহস্পতিবারই সংক্রমণ লাখ ছাড়াতে পারে। অবশ্য আজ মৃত্যু হয়েছে গতকালকের চেয়ে কম 43 জন। দেশে করোনা শনাক্তের 102তম দিন পার করছে বাংলাদেশ। গত 24 ঘন্টায় 17,527 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয় 4,008 জন, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে দেশে 98,489 জন করোনা আক্রান্ত শনাক্ত হলেন। ওয়ার্ল্ড মিটারের হিসাবে এই সংখ্যা নিয়ে বাংলাদেশ বিশ্বে আক্রান্তের তালিকায় 18তম অবস্থানে চলে এসেছে। গত 24 ঘন্টায় নতুন করে মারা গেছেন 43 জন। এ নিয়ে 1305 জন মারা গেলেন। টিভি, মুভি, টেলিফিল্ম, নিউজ সহ আরো অনেক বেশি নিজের হাতের মুঠোয় পেতে আজই ডাউনলোড করুন টফি। টিভির চেয়েও বেশি। দর্শক, এই বাস্তবতা নিশ্চয়ই আপনারা সবাই জেনে গেছেন, কারণ 4000-এর উপরে যখনই সংখ্যাটি পৌঁছেছে সবার মনে নতুন করে আরও কিছু সংশয়, নতুন করে আরও কিছু সংকট এবং জিজ্ঞাসা নিশ্চয়ই জন্ম নিয়েছে। সেই জিজ্ঞাসাগুলোর উত্তর আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই। আপনাদের স্বাস্থ্য যে সংকটে আপনারা ভুগছেন সেই সংকটের সমাধানগুলো দিতে চাই। তবে তার আগে আমাদের সাথে যেহেতু একজন অতিথি আছেন ফাতেমা আলম মেঘলা, যিনি শিক্ষক ও অটিজম গবেষক, একটু তার সাথে আমরা সরাসরি কথা বলতে চাই। কারণ সংকটের এই সময়টা আসলে বিশেষ শিশু যারা আছে, যারা ডিফারেন্টলি এবল, তাদের একটু বাড়তি যত্ন খুব বেশি প্রয়োজন। তা আপনার কাছে একটি সহজ স্বাভাবিক প্রশ্ন করতে চাই। মূলত একজন আমাদের লিখেছেন, তার সন্তান অল্পতেই রেগে যায়, কোনোভাবে তার কথা শুনতে চায় না, তার রাগী স্বভাব জন্য তাকে কোনোভাবেই ঠান্ডা করা যায় না। কিভাবে তার সন্তানের সাথে নিজের সম্পর্ক উন্নয়ন করতে পারেন, এই বিষয়টি তিনি জানতে চেয়েছেন। মেঘলা। ধন্যবাদ প্রশ্নের জন্য। প্রথমে বলে নিচ্ছি, বাচ্চাকে এই সময়ে বিশেষভাবে রেগে যাচ্ছে কিনা এটা তিনি স্পষ্ট করেননি। অনেক সময় হয় যে বিশেষ বাচ্চাদের রুটিনের হেরফের করার কারণে তাদের মন মেজাজ ক্ষিপ্ত হয়ে যায়। তারা আসলে রুটিনের হেরফেরটা পছন্দ করে না বা মেনে নিতে পারে না। তাছাড়া এখন করোনার এই সময়টাতে দেখা যাচ্ছে সবার পরিবারেই আমাদের যে রেগুলার একটা রুটিন আছে, খাবার, ঘুমানোর, সবকিছু পরিবর্তন হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা আসলে খুব বেশি পরিবর্তন করা যাবে না, কারণ বিশেষ বাচ্চারা তাদের খাবার, ঘুম, গোসল, পড়ালেখা, খেলা সবকিছু একটা রুটিন মেনে চলে। এই রুটিনের ব্যতিক্রম হলে তারা আসলে রেগে যায়, ক্ষিপ্ত হয়ে যায়। তাছাড়া দেখা যাচ্ছে তারা তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে কানেক্টেড হতে পারছে না। হঠাৎ করে এই ধরনের একটা ব্যতিক্রম রুটিনে তারা আসলে খাপ খাইয়ে নিতে পারছে না নিজেদেরকে। যে কারণে আমি বলবো বাচ্চার রেগুলারিটিটা মেনটেন করেন। বাচ্চার স্লিপ, হাইজিন এবং আদার অ্যাক্টিভিটিস যেগুলো সে স্কুলে করতো যতটা সম্ভব সেগুলো বাসায় করার চেষ্টা করেন। বাচ্চার সাথে বিভিন্ন রকম ভাবে সিচুয়েশন বেসড বা অ্যাক্টিভিটি বেসড খেলা খেলুন। সেই খেলার মাধ্যমে বাচ্চার ভাষা, বাচ্চার যোগাযোগ, বাচ্চার মনস্তাত্ত্বিক বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। বাচ্চাকে বিভিন্ন জিনিস শেখান, আবেগীয় বিষয়গুলো শেখান তাকে, যে বাবা তুমি যদি রাগ করো তাহলে মা কষ্ট পায়, মা কান্না করে। এই বিষয়গুলো তাদেরকে বিভিন্ন ভাবে আসলে বোঝানো সম্ভব হয়। তাছাড়া
সে যেটা পছন্দ করে, যেই জিনিসটার প্রতি তার আকর্ষণ আছে, সেই জিনিসটা যদি তাকে সামান্য আকারে বিভিন্নভাবে দেওয়া হয়, তাহলে সে কিন্তু খুশি হবে মানে এবং তার রিওয়ার্ডের রাগ কথা বলছেন আপনি, তাই তো? সে ভালো কিছু করলে তাকে রিওয়ার্ড দেওয়ার একটা অভ্যাস তৈরি করতে হবে বাবা মার মধ্যে। অসংখ্য ধন্যবাদ। রিওয়ার্ডটা হবে তার পছন্দের জিনিস দিয়ে রিওয়ার্ড বাহ, করতে হবে তাকে। অসংখ্য ধন্যবাদ মেঘলা, আপনি আমাদের সাথে থাকবেন। এই সাথে একজন কলারও আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম নাসরিন সুলতানা, আমি পাবনা থেকে বলছি। জি নাসরিন, আপনার বয়স? আমার বয়স হচ্ছে 21 বছর। আমার জি আম্মুর বিষয়ে কথা জি বলছিলাম। মার বয়স কত? তার বয়স 45 বছর। জি, প্রশ্ন করুন। জি, এর আগে হচ্ছে আপনাদের ওখানে ফোন দিয়েছিলাম, কিন্তু জি। আমার আম্মুর 10 বছর আগে জরায়ুতে টিউমার ছিল জি এবং অপারেশনও করা হয়েছিল। জি নাসরিন, দয়া করে আপনি আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আবার সমস্ত টেস্ট করার পর জরায়ুতে আবার টিউমার ধরা পড়ে এবং কি লিভার বড় হয়ে গেছে এবং মেরুদণ্ডের হাড় ফাঁকা হয়ে গেছে। ডাক্তার বলছে যে টিউমার কেটে গেছে। পরে আবার টেস্ট করা হয়েছিল আবার। আচ্ছা, টেস্ট করার টিউমার ফেটে ফলাফল কি গেছে, এসেছে? হ্যাঁ। টিউমার ফেটে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ডাক্তার বলছে যে টিউমার ফেটে গেছে, কোনো ক্ষতি নেই। ফেটে গেছে কিন্তু কোনো ক্ষতি নেই? না, আচ্ছা এটা বলছে। আর হচ্ছে কিন্তু হচ্ছে কিন্তু ওই যে হাত পা জ্বালা যন্ত্রণা ওষুধ, কিছু কিছু ওষুধ দিয়েছিল। আচ্ছা নিওবিয়ন, রিলেন্টাস, নোপেকাস, ওশান ক্যাল ডিএক্স ওষুধ খাচ্ছে, কিন্তু আচ্ছা। ওষুধ খাওয়ার পরও পেটে জ্বালা যন্ত্রণা, পা ফোলা ও মাজায় ব্যথা হচ্ছে। আচ্ছা তোমার কোনো লক্ষণ নেই। আচ্ছা, ওনার কি ডায়াবেটিস আছে? না, ওনার ডায়াবেটিস নাই। উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ খাচ্ছেন? উচ্চ রক্তচাপের জন্য কোনো ওষুধ খাচ্ছে না। ওষুধ খাচ্ছেন না। ডাক্তার এই ওষুধগুলাই দিয়েছে। ডাক্তার এই কিন্তু ওষুধগুলো? অথচ হ্যাঁ হ্যাঁ, আপনি কি হচ্ছে এর আগে হচ্ছে ম্যাডাম হচ্ছে ওষুধ দিয়েছিল যে ফ্লুসিড জি আফুলার জন্য। হ্যাঁ, সেটা খেয়ে একটু কম, অনেকটাই কমে গেছে। হ্যাঁ, পা ফোলা কমেছে, বুঝতে পেরেছি। ধন্যবাদ নাসরিন আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী এবং মোস্তফা জামান, আপনাদের দুজনের সমন্বয়ে আসলে উত্তরটা দিতে চাই। আগে একটু শারমিন আব্বাসীর কাছে যেতে চাই। আপনি শুনছিলেন জরায়ুতে টিউমার, পরবর্তীতে নাকি আবার টিউমার হয়েছে, সেই টিউমার ফেটে গেছে। হ্যাঁ, আমরা এই সেম পেশেন্টটাকে 2 সপ্তাহ আগে আমাদের করোনা হেল্প ডেস্কের মাধ্যমে চিকিৎসা দিয়েছিলাম। আমরা তখন তাকে সাজেস্ট করেছিলাম যে উনি যেন একটা আল্ট্রাসাউন্ড করেন, ফলো আপ, এবং পরে আমাদেরকে রিপোর্টটা জানান। উনি সেই কাজটি করেছেন। উনি আল্ট্রাসাউন্ড করেছেন এবং ডক্টরের সাথে উনি দেখা করেছেন এবং ডাক্তার তাকে আশ্বস্ত করেছে আসলে যেটি উনি ওনার ভাষায় পেটে যাওয়া বলছেন, যেটি আসলে কোনো মেডিকেল টার্ম না, রোগীর ভাষায় বলছেন, কিন্তু সেটার জন্য তার কোনো সমস্যা হচ্ছে না। অতএব এটি একটি আশ্বস্তের জায়গা যে জরায়ুর যে টিউমারটি নিয়ে চিন্তা ছিল সেটার সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে। সেটি আসলে এখন আর কোনো সমস্যা করছে না। এখন তাহলে ওনার এটা কিভাবে ফলো আপ করতে পারেন উনি? আমি বলবো 6 মাস পরে আবার একটা ফলো আপ আল্ট্রাসাউন্ড করে যে টিউমার নতুন করে বড় হলো কিনা এই জিনিসগুলো দেখে নেওয়ার বিষয় আছে। এই মুহূর্তে ওই সংক্রান্ত আর কোনো চিকিৎসার দরকার নেই। আর যেটি উনি বলছিলেন যে কোমর ব্যথা বা অন্যান্য সমস্যা, সেটি মোস্তফা ভাই অ্যাড করবে। আমি শুধু বলতে চাই যে কোমর ব্যথার জন্য ক্যালসিয়াম খাচ্ছেন উইথ ভিটামিন ডি, এটা ঠিক আছে, বাট ভিটামিন ডি লেভেল কমে গেলে অনেক সময় এটা হয়। এখন আমরা আলাদা করে আবার ভিটামিন ডি এর অনেক সময় আমরা মুখে ওষুধ দিয়ে থাকি, অনেক সময় ইনজেকশন দিয়ে থাকি। এই জিনিসগুলো যোগ করার বিষয় আছে কিনা এটা একটি বিষয় এখানে, কারণ সেক্ষেত্রে ভিটামিন ডিটা দেখে নিয়ে তারপরে দেওয়াটা ভালো। আর দ্বিতীয় হচ্ছে ওনার জীবনের নিয়ম কানুনগুলো, যে কোমরকে ভাঁজ করা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, এগুলো কিন্তু খুব মানতে হবে। তো গাইনোকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে ওনার আশ্বস্তের জায়গায় উনি আছেন এই মুহূর্তে, খুব বেশি দুশ্চিন্তার ভয় কোনো পাওয়ার কারণ নেই। কিছু নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। মোস্তফা জামান, আপনি শুনছিলেন ওনার কোমরে ব্যথা আছে এবং পেটও জ্বলাপোড়া করে, পা ফুলে গেছে বলছিলেন। আসলে তার লিভার বড় বলেছে। লিভার বড় হওয়ার কয়েকটি কারণ আছে, তার মধ্যে একটি হলো লিভারের চর্বি আসতে পারে, ফ্যাট আসতে পারে। তবে লিভার আসলে বড় বা ছোট সেটা অনেকটা নির্ভর করে, ছোট সহজে হয় না, বড় যেটি হয়ে থাকে সেটা অনেক সময় কিছু কিছু কারণে শরীরের ওজন যদি কারো বেশি থাকে সে কারণে তার লিভার বড় হবে। কেউ যদি একটু মোটা থাকে, ওজন বেশি থাকে, তার লিভার সামান্য একটু বড় হতে পারে, এতে কোনো ভয় কিছু নাই। তবে লিভার যদি অনেক বেশি বড় হয়ে যায় তখন সেটি নিয়ে আমরা অবশ্যই চিন্তিত থাকবো। একটু চর্বি সামান্য জমতে পারে। আর মেরুদণ্ডের ব্যথার জন্য তার সমস্যা আছে। আমি বলবো যে এইগুলো হয়তো নেপ্রোসিন জাতীয় ওষুধ বা
ক্যাপসুল ইন্ডোমেট একটি করে প্রতি রাতে খেতে পারেন ব্যথা হলে। তবে মনে রাখতে হবে ব্যথা হলে হয়তো ব্যথাটা খাচ্ছেন, উনি নিশ্চয় আগেও খেতেন, এইটি খেয়ে কিন্তু আবার পেটের সমস্যা বাড়াচ্ছেন। পেটের জ্বালা করার কিন্তু ব্যথানাশক ওষুধ খেলে হয়ে থাকে। ভরা পেটে খেতে হবে, যতটা কম খাওয়া যায় ব্যথানাশক ওষুধ ততটাই ভালো। তাকে বলবো যে কিছু ব্যায়াম করতে, এক্সারসাইজ করতে, আর সূর্য আলো যেতে। হয়তো ক্যালসিয়াম খাচ্ছেন, এটি খান, ভিটামিন ডি খাচ্ছেন, খেতে পারেন। নিরোধী খাচ্ছেন ইতিমধ্যে উনি, আমরা জেনেছি। হাত পা জ্বালা পড়ার সাথে একটি সম্পর্ক আছে। একটি হতে পারে যে তার অ্যাংজাইটি, নিউরোসিস অর্থাৎ কিছু দুশ্চিন্তা থেকে হতে পারে এই আমরা বলি যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, অর্থাৎ কিছু দেখবেন হাত পা কেটে দিলে বলে যে ভালো লাগে স্টেবলিটা। আর আমরা বলবো কি যে বা 75 মিলিগ্রাম এক্সিগেল দুবেলা খেতে পারে। তবে সবকিছু মিলে বলছে যে ভয়ের কোনো কারণে উনি নিজের মনে সাহস আনতে পারেন যে এটি কোনো বড় রোগ না, এটিকে খারাপ হবে না। একটু হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা, বাড়ির সাধারণ কাজ সবই করতে পারবেন। হাত পা যে আমরা বলি মাংসপেশি, তার যে হাড়, জয়েন্ট, এগুলো যদি সচল রাখতে পারেন, আশা করি ব্যথা চলে যাবে। এবং লিভার নিয়েও বড় চিন্তার কিছু নাই। যদি তার খুব বেশি মনে হয় লিভারের কোনো বড় সমস্যা আছে কিনা, তার উপসর্গ দেখতে হবে, যাতে বমি ভাব আছে কিনা, তার রুটির কোনো সমস্যা আছে কিনা। যদি এগুলো ঠিক থাকে তাহলে লিভার নিয়ে কোনো চিন্তা কিছু করার নেই। বেশি পানি পান করবেন এবং শাকসবজি, কাঁচা ফলমূল একটু বেশি খাবেন, এবং যাতে পায়খানা ঠিক মতো হয়, কোষ্ঠকাঠিন্য না হয়, এই বিষয়টি খেয়াল রাখলে আশা করি ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে মোস্তফা জামান। একজন প্রশ্ন করেছেন ইলমা আশরাফ, তিনি লিখেছেন তার ছেলের বয়স 2.5 বছর, ও এখনো জয়েন্ট দিয়ে কথা বলে না। আমরা কথা বললে ও মাঝে মাঝে কথা রিপিট করে, ওর কথা স্পষ্ট না। এ ব্যাপারে কি করণীয়? আবু সাইদ শিমুল। আসলে 2 বছরে আমরা বলি যে দুটো কথা বলে, যে আমি যাব, ভাত খাবো, এই ধরনের। সেই ক্ষেত্রে আসলে দেখতে হবে যে কেন হচ্ছে। এই সময়ে কিন্তু আমরা অনেক সময় দেখে যে অতিরিক্ত গ্যাজেট ব্যবহারের ফলে হচ্ছে। বা আগে তো একসময় আমরা অনেক মানুষ একসাথে থাকতাম, একান্নবর্তী পরিবার ছিল, দাদি নানি অনেকে একসাথে থাকতো, ইন্টারাকশন হতো। এখন এই ব্যস্ততম দুনিয়ায় আসলে যেটা হচ্ছে, মা বাবার দেখা যাচ্ছে দুজনেই চাকরিজীবী, বাচ্চার সাথে যে ইন্টারাকশন করার খুব বেশি আসলে সময় থাকে না। এবং গ্যাজেট নির্ভরতা এবং টেলিভিশন দেখা, মোবাইল দেখা, এগুলি কিন্তু একটা বড় কারণ। কারণ ওর মধ্যে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ কনফিউশন হয়, তার মাতৃভাষা কি, সে মোবাইলে দেখছে ইংলিশ, আবার টিভিতে দেখছে হিন্দি, বাসায় বলছে বাংলা। সুতরাং আসলে পানিকে সে কি বলবে, চুলকে সে কি বলবে, সে হেয়ার বলবে, চুল বলবে, নাকি হিন্দি ভাষায় বাল বলবে। এই ধরনের জিনিসগুলি কিন্তু আসলে সৃষ্টি হয়ে যায়। সুতরাং এখনকার দিনে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বড় সমস্যা, সেটা থেকে তাকে দূরে রাখতে হবে। এছাড়াও আসলে অনেক ধরনের সমস্যা তো রয়েছে, মানসিক সমস্যা, শারীরিক সমস্যা। আমরা বলবো এই যেগুলি বললাম সেগুলো একটু করেন, আর তার সাথে প্রতিটা জিনিস নিয়ে তার নাম ধরে ডাকতে হবে। আপনি যদি পানি খাওয়ান, এই যে তার নাম যদি রফিক হয়, রফিক পানি খাও, এই যে রফিক দেখো কলম, এই যে রফিক তোমাকে জামা পরাচ্ছি, এই ধরনের প্রতিটা কানের মধ্যে প্রতিটা শব্দ ঢুকিয়ে দিতে হবে। এইসব জিনিসগুলো একটু করেন। যদি আপনার সময় হয়, করোনা কাল শেষ হয়ে যায়, আপনি বাংলাদেশে এখন অনেক ভালো ভালো স্পিচ থেরাপিস্ট রয়েছে, তাদের কাছে যদি একটু যান, আমি মনে করি বারবার কয়েকবার যদি তাদের পরামর্শ নেন, আপনি আমি মনে করি একটা ভালো ফল পাবেন। অসংখ্য ধন্যবাদ আবু সাইদ শিমুল আপনাকে। একজন কলার আছেন আমাদের সাথে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম কাউসার, বরিশাল থেকে বলছিলাম। জি কাউসার। আমি শারমিন ম্যাডামের সাথে কথা বলবো একটু। জি, তিনি শুনছেন। জি জি জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমার ওয়াইফের প্রথম বাচ্চার বয়স 7 বছর, আর দ্বিতীয় বাচ্চা এই মানে কনসেপ্ট করছে রানিং মাসে 3 মাস। জি। কিন্তু এখন ও যদি কোনো খাবার খায় তাহলে মানে পেটে ব্যথা করে, আর হলো খাবার খেলে মানে গ্যাসের সমস্যা হয়, মানে পেট ফুলে ফুলে থাকে, এই অবস্থা এখন। আচ্ছা, এখন ম্যাডামের কাছে সমাধান যাচ্ছেন আপনি, তাই তো? ডাক্তার শারমিন আব্বাসী, আপনি শুনছিলেন। বাথরুম ক্লিয়ার হয়, বড় যেটা বাথরুম করেন উনি, পায়খানা ক্লিয়ার হয়? হ্যাঁ, বাথরুমে একটু সমস্যা আছে, ক্লিয়ার ওরকম হয় না, সমস্যা আছে ম্যাডাম। আচ্ছা, আমি একটু বলি তাহলে আপনাদেরকে, যে প্রতিদিনই আমরা একই কথা বলে আসছি, প্রেগন্যান্সিতে খাওয়ার নিয়ম হচ্ছে আপনার ওয়াইফকে, আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে নিজের ওয়াইফের জন্য এত সুন্দর করে ফোন দিয়েছেন, এটা আসলে অ্যাপ্রিশিয়েট পাওয়ার যোগ্য রাখে। আপনি ওনাকে বারবার করে খাওয়াবেন, অল্প অল্প করে খাওয়াবেন, এটি হচ্ছে প্রথম কথা। এবং খাওয়ার মধ্যে খুব ঢালাওভাবে অনেক কিছু খাওয়াতে হবে তা না, খাওয়ার কম্পোনেন্টের মধ্যে মাছ, মাংস, ডিম, দুধ, কলা, এই জিনিসগুলো যেন কম্পোনেন্টগুলো থাকে, খুব সহজ করে আপনাকে বলে দিলাম। আর কোষ্ঠকাঠিন্য যেন না হয় সেই দিকটা খেয়াল রেখে আঁশযুক্ত শাকসবজি এটা খাওয়াতে হবে, কারণ ইসবগুল বা যদি সিরাপ খাইয়ে বারবার বাথরুম করান, সেটি আসলে কোনো সমাধান না। এই সমাধানের জন্য আঁশযুক্ত শাকসবজিযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াতে হবে।
আর দ্বিতীয় যেটা আপনি বললেন যে গ্যাসের প্রবলেম হচ্ছে, জন্য একটা গ্যাসের ওষুধ উনি খেতে পারে। আমরা বলতে চাই যেটি সেটা হচ্ছে ক্যাপসুল সার্জিন, ওনাকে আপনি 2 বেলা করে দিতে পারেন টানা 1 মাস খাওয়ার আগে। এবং এটার সাথে পেট ফুলে থাকার যে বিষয়টি আছে, সেখানে আপনি ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রাম একটা করে 3 বেলা যদি খাওয়ার আগে দেন আপনি, তাহলে উনি ভালো থাকবে। আর যেহেতু ওনার প্রথম 3 মাস আছে, এখন গ্র্যাজুয়ালি একটু আয়রন ক্যালসিয়াম যোগ করতে হবে। ফলিক অ্যাসিড এন্ড জিঙ্কের জন্য ফলজিন 2 বেলা করে, আর হচ্ছে আয়রন 2 বেলা খাবে উনি। বাজারে আপনারা পেতে পারেন এটি আইপেক্স সুপার বা ক্যাপসুল ফেরিক্স বি নামে 2 বেলা, এবং ট্যাবলেট ক্যালবো ডি নামে বাজারে পাওয়া যায় 500 মিলিগ্রাম 2 বেলা। এবং আয়রন এবং ক্যালসিয়াম এই দুটোর মাঝখানে যেন 1 ঘন্টা গ্যাপ থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা যে একটু লিকুইড খাবার বেশি করে খেতে হবে, এবং এখন যেহেতু করোনার এই সংকটকাল, বাসায় একটু ওনাকে বারবার পানীয় যেটা একটু হালকা গরম এগুলো বারবার দিবেন, উনি ভালো ফিট করবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। মোস্তফাজ্জামান, আপনার জন্য একটি প্রশ্ন আছে। আনিসুজ্জামান শাহিন লিখছেন আমাদেরকে ফেসবুকে, 13 তারিখে বৃষ্টিতে ভিজে গিয়েছিলেন তিনি। 14 তারিখ সন্ধ্যায় শীত দিয়ে মানে শরীর ঠান্ডা হয়ে বা ঠান্ডা অনুভূত হয়ে জ্বর আসে। পরপর 2 দিন সন্ধ্যার পর শীত দিয়ে মানে শরীর কেঁপে জ্বর আসে, এটাই হয়তো তিনি বোঝাতে চেয়েছেন। গত রাতে ভোরের দিকে একটু জ্বর এসেছিল, আজ এখন পর্যন্ত জ্বর আসেনি। 3 বেলা নাপা এবং 1.5 ফ্লেক্সো খাচ্ছেন তিনি। একই সাথে ফ্লেক্সো 2টি করে খাচ্ছেন। মোনাস খাচ্ছেন 10 মিলিগ্রামের রাতে একটা, সাথে গরম পানি, রং চা, জিঙ্ক বি খাচ্ছেন। কাশি, সর্দি, গলা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা নেই। আলাদা রুমে অবস্থান করছেন। আর কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কি? তার নাম আনিস আবার বলেছেন, এবং বয়স 45 বছর। আমি দর্শককে ধন্যবাদ জানাই। আসলে এই ধরনের প্রশ্ন আমরা সারাদিনই টেলিফোনে উত্তর দিচ্ছি, টেলিমেডিসিনের মাধ্যমে। কারণ কি, জ্বরের বিষয়টা একটু আমি ব্যাখ্যা করি। কেউ বলে যে জ্বর একটু বেশি, কেউ বলে জ্বর কম, কেউ বলে মৃদু জ্বর, কেউ বলে 2 দিন, কেউ 3 দিন, 5 দিন। আসলে এই বিষয়গুলো আমাদের জন্য আসলে এই মুহূর্তে, কারণ অনেকেই পরীক্ষা করতে চাচ্ছে না। তো আমাদের যে মেসেজটা, যেহেতু সময়টি করোনা কাল, আমাদের মনে রাখতে হবে যে উপসর্গ যেই হোক, যত রকম হোক না কেন, যত মৃদু হোক বা প্রথমে করোনা টেস্টের কথা মাথায় রাখতে হবে। এটি হলো প্রথম কথা। এটি বলে আমি বলছি যে 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে। আপনার আমার পরিবারের একই সমস্যা হচ্ছে, অনেকেই চাচ্ছে না পরীক্ষা করতে। তো আমরা তার যদি অ্যালার্জি থাকে, অ্যাজমা থাকে, এর জন্য আমরা কিছু অ্যালার্জি অ্যাজমার চিকিৎসা সবসময় দিচ্ছি। রোগী আমাদের দর্শক, তিনি কিন্তু ইতিমধ্যে ওষুধ খাওয়া শুরু করেছেন, অ্যান্টিবায়োটিক শুরু করেছেন, ফ্লেক্সোভেন্ট অ্যান্টিহিস্টামিন খাচ্ছেন, সবই ওষুধ খাচ্ছেন। এবং তার স্বাস্থ্যবিধির জন্য যা যা করণীয় তিনি কিন্তু করছেন, গরম পানি পান করা এবং ধুলোবালি, অ্যালার্জি দূরে থাকা। এই বিষয়টি আমাদের কথা টেস্ট করলে যেটি তার লাভ কি হবে, টেস্ট কিন্তু চিকিৎসার জন্য শুধু নয়, টেস্টের মাধ্যমে তিনি জানতে পারবেন পজিটিভ কিনা। যদি পজিটিভ হয়, তার পরিবারের বাকিদেরকে যাতে সংক্রমিত না হয় একটি প্ল্যান করতে পারবেন। এবং নিজেকে আমি বলবো, যখনই কোনো উপসর্গ হয়, টেস্ট করার আগে নিজেকে আইসোলেশনে নিয়ে যেতে হবে, অর্থাৎ আলাদা রাখতে হবে। এবং আমরা প্রতিদিন আইসোলেশনে কি করতে হবে সেগুলো বলতে, এটি করে বাকি যে চিকিৎসা পদ্ধতিগুলো সেটি মেনটেন করতে। আমরা বলবো প্রথম কাজ উপসর্গ হলে নিজেকে আলাদা করা এবং তার সাথে পরীক্ষা করতে পারলে ভালো। আর ওষুধগুলো আমরা যাদের তিনি খাচ্ছেন সবই খেয়ে যান, পর্যবেক্ষণ থাকুন। কেউ কেউ আছেন বাড়িতেই হয়তো বিনা চিকিৎসায় ভালো হয়ে যায়, হয়তো করোনা হয়েছিল আমরা জানতেও পারি না। আবার অনেকে আছেন যে আপনার পরীক্ষা করে জানতে পারেন, যে কোনো কারণে হোক। বেশিরভাগ ক্ষেত্রে করোনা একা একা ভালো হয়ে যায়, কোনো চিকিৎসাই লাগে না। কিন্তু মাত্র 5% কারো জটিলতা হতে পারে, যাতে সেটি না হয় তার জন্য সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনাকে। এস এম মোস্তফাজ্জামান, উনি যে ওষুধ খাচ্ছেন তা কন্টিনিউ করবেন বলেছেন। আপনার শব্দগুলো শুনতে আমাদের আজ একটু কষ্ট হচ্ছে কোনো একটা বিশেষ কারণে। মেঘলা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। একজন লিখেছেন তার সন্তানের বয়স 14, সে গিফটেড এবং তার যত্নের কোনো কমতি তারা রাখছেন না, কিন্তু এখন যেহেতু আগের মতো রুটিনের মধ্যে নেই, তার সাথে আমাদের অনেক কিছু নিয়ে কথা কাটাকাটি হয়। সে রাগ করে কিছু খেতে চায় না, জিনিসপত্র ভাঙচুর করে। তাকে কিভাবে আমরা স্থির রাখতে পারি? মেঘলা, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আমরা ফিরতে চাই। দর্শক যারাই দেখছেন, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আছি, ফাতেমা আলম। মেঘলা, একটু আপনার কাছে সরাসরি চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল আপনার কাছে। ধন্যবাদ। প্রশ্নটি ছিল, বাচ্চা 14 বছর বয়স এবং সে রেগে যাচ্ছে এই করোনার। প্রথমে বলে রাখি, রুটিনের ব্যতিক্রম হলে বিশেষ শিশুরা আসলেই সেটা মানতে পারে না। তাদের একটা প্রাইম
বৈশিষ্ট্য হচ্ছে রুটিনের ব্যতিক্রম তারা করতে পছন্দ করে না। তারা একেবারে একঘেয়েমি জীবনযাপন করে, যেটা যেমন ভাবে করে তেমন ভাবেই তারা করতে পছন্দ করে। এই সময় মারাত্মকভাবে রুটিন ব্যাহত হচ্ছে। সেই রুটিনটা আগে আমাদের কন্ট্রোল করতে হবে, যেন আমি পূর্বের রুটিন অনুযায়ী আসলে আমাদের সবার জীবন, পরিবারের সবার আসলে জীবনটা পূর্বের রুটিন অনুযায়ী আমরা চলতে দিতে পারি। তারপর আমার খেয়াল রাখতে হবে বাচ্চা যে রেগে যাচ্ছে তার পেছনে আসলে কারণটা কি, কি কারণে বাচ্চা রেগে যাচ্ছে। বাসায় আপনি কখনো বাচ্চার সামনে রাগারাগি করবেন না। হতে পারে যে বাবা মা রাগ ঝগড়া করছে, এটা দেখে বাচ্চা আসলে রাগ ঝগড়া শেখে। বাচ্চারা কিন্তু রাগটা এমনি এমনি করতে পারে না, সাধারণত বাচ্চারা সবই শিখে নেয়। তো বাসায় যদি কেউ রাগ ঝগড়া করে, ক্ষোভ প্রকাশ করে, এই অভ্যাসটা বাচ্চার মধ্যে তৈরি হয়। তাই আগে আইডেন্টিফাই করতে হবে বাচ্চা কেন রাগ করছে, বাচ্চা কেন রেগে যাচ্ছে। বাচ্চার রাগের প্রতিক্রিয়াতে আমার রাগা যাবে না। আমি যদি রেগে যাই বাচ্চা আরো রেগে যাবে, একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে যাবে তখন। এই জন্য যেটা করতে হবে, বাচ্চার রাগের কারণ খুঁজে বাচ্চাকে বোঝাতে হবে যে এই যে তুমি রাগ করছো এটা আসলে নেতিবাচক তোমার জন্য এবং আমাদের জন্য। ইমোশন দিয়ে বাচ্চাকে নরম করতে হবে এবং বাচ্চার সাথে অ্যাক্টিভিটি বাড়াতে হবে। বাচ্চার অনেক কাছাকাছি থাকতে হবে, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে সময় দিতে হবে। একটা রুটিন করে নিতে হবে যে সকালে বাবা সময় দিচ্ছে, বিকেলে মা, দুপুরে ভাই বোন বা বাসার কোনো মানে সহকর্মী কেউ থাকলে সহযোগী করার মতো এরকম। এবং বাচ্চার সাথে যেগুলো করতে হবে, বাচ্চার সাথে অতিমাত্রায় যোগাযোগ করতে হবে। তাকে বিভিন্ন কিছু শেখানো যেতে পারে, যেমন বিশেষ শিশুদের কিন্তু ভাষাগত দক্ষতার একটু ঘাটতি থাকে, বেশ ভালোই ঘাটতি থাকে। সেই ঘাটতিটা যদি থেকে থাকে তাহলে দেখতে হবে যে বাচ্চার ভাষার লেভেলটা কেমন, যোগাযোগের লেভেলটা কেমন। সেই অনুযায়ী বাচ্চার সাথে যোগাযোগ করে তার প্রকাশগত দক্ষতা এবং অনুধাবনগত দক্ষতা বাড়াতে হবে। তাছাড়া বাচ্চাকে সময়, আবেগ, এই জাতীয় যে বিষয়গুলো আছে, ধারণাগুলো আছে, সেগুলো শেখাতে হবে। খেলার মাধ্যমে হতে পারে অথবা পরিস্থিতির মাধ্যমে হতে পারে। মানে এভাবে বাচ্চাকে বুঝতে পেরেছি ব্যস্ত মেঘা, রাখলে তার মানে বাচ্চা- বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বাবা মাকে তার বন্ধু হিসেবে বুঝিয়ে বলতে হবে পুরো বিষয়টি। অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রত্যেকেরই আসলে এই বিষয়গুলো জেনে রাখা উচিত, কারণ আমাদের চারপাশে এরকম বিশেষ শিশুরা কিংবা যাদেরকে আমরা ডিফারেন্ট এবেল বাচ্চারা বলি, এরকম অনেক বাচ্চা আমরা সাধারণত দেখতে পাই নিজের অজ্ঞতাবশত অনেকে মিসবিহেভ করে ফেলি। এগুলো থেকে আসলে আমরা দূরে থাকি, আমরা যাতে কোনোভাবে মিসবিহেভ না করি, যাতে আমাদের আচরণ এবং তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি যাতে আমরা ঠিক করতে পারি। এই জন্য এগুলো কিন্তু খুব ভালো দিক নির্দেশনা। একটু একজন কলার আছেন আমাদের সাথে টেলিফোনে। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি আরিফ চট্টগ্রাম থেকে বলছিলাম। আমি আমার ওয়াইফের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম শারমিন ম্যাডামের সাথে। বলুন, শুনছেন তিনি। আমার ওয়াইফের এখন 5 মান্থ প্রেগন্যান্সি চলছে। তো 3 মাসে একটা আল্ট্রাসাউন্ড করার কথা ছিল, আসলে লকডাউনের কারণে আর এটা করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত আসলে কোনো আল্ট্রাসাউন্ড আমরা করিনি। আর ও এই মুহূর্তে ওষুধ যদি বলি তাহলে আপনার আইটেক প্লাস খাচ্ছে একটা করে রাতে, বেক্সাম গোল্ড খাচ্ছে একটা দুপুরে, প্রসিক্যাল ডি খাচ্ছে একটা, আর হচ্ছে আপনার মাইক্রোজেস সানেট খাচ্ছে সকালে একটা রাতে একটা। তো ওর কিছু সমস্যা বলতে আসলে কোমরে পেইন হচ্ছে, তারপর পায়ে ব্যথা হয়, আর এই সমস্যাগুলো এখন ফিল করছে আসলে। আর এই মুহূর্তে আল্ট্রাসাউন্ড করালে কোনটা করালে ভালো হবে এবং এই সিচুয়েশনে করানোটা উচিত হবে কিনা বুঝতে পেরেছি। আবির, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন করেছেন, যেটা আসলে প্রত্যেক স্বামীর এই মুহূর্তে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত। ডাক্তার শারমিন আব্বাসী। আবারও ধন্যবাদ যারাই হাজবেন্ড ফোন করেছেন ওয়াইফের জন্য, এটা আসলে একটা পজিটিভ দিক। এখন সেকেন্ড কথা সেটি হচ্ছে যে উনি প্রশ্ন করেছে 5 মাস হয়ে গেছে আল্ট্রাসাউন্ড করাননি। আমরা বারবার বলছিলাম যে একটা স্পেশাল আল্ট্রাসাউন্ড, এই একটা আল্ট্রাসাউন্ডে কিন্তু যদি বলেন যে আমি হোল প্রেগন্যান্সিতে একটা আল্ট্রাসাউন্ড করবো আর কখনো করবো না, তখন আমরা বলি যে তাহলে এই আল্ট্রাসাউন্ডটাই আপনাকে করতে হবে। এটাকে আমরা বলি অ্যানোমালি স্ক্যান, অর্থাৎ বাচ্চার হার্ট, লাংস, বোনস, ফেস, ব্রেন এগুলো ডেভেলপমেন্ট হয়েছে কিনা আমরা দেখতে পারি। এটা আপনাকে করতে হবে এবং এটা করার সময়কাল হচ্ছে 5 থেকে 6 মাসের মাঝখানে, অর্থাৎ 20 থেকে 24 সপ্তাহের মধ্যে যদি এই আল্ট্রাসাউন্ডটা আমরা করি তাহলে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়া বা ডেভেলপমেন্ট গুলো দেখা আমাদের জন্য সহজ হয়। এবং এই আল্ট্রাসাউন্ডটার নাম আপনি জানতে চেয়েছেন, এটিকে আপনি আল্ট্রাসোনোলজিস্টের কাছে যেয়ে যদি বলেন অ্যানোমালি স্ক্যান,
অর্থাৎ বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য যে স্ক্যানটা করা হয় সেটা নাম বললেই ওনারা এটা করে দিবে আপনাকে। আর উনি যে ওষুধগুলোর কথা বললেন এটি আসলে 5 মাস হয়ে গেছে, আয়রন খাচ্ছেন খাবেন, ক্যালসিয়াম খাচ্ছেন খাবেন। পায়ে একটু ব্যথা হয় কারণ 5 মাসের দিকে আমরা ওজন বাড়াটা আসলে আস্তে আস্তে বুঝতে পারি। সেক্ষেত্রে কারো ওজন যদি একটু বেশি বেড়ে যায় সেই জন্য পায়ে ব্যথা হতে পারে। সেক্ষেত্রে ওনার জন্য কথা সেটি হচ্ছে যে একটু হাঁটাহাঁটি করতে হবে বিকেল বেলা, একেবারে বসে না থেকে বা শুয়ে না থেকে যদি মাসেল গুলোর মুভমেন্ট থাকে তাহলে কম্পারেটিভলি কিন্তু ব্যথা একটু কম লাগে। আর তারপরে যদি ব্যথা একটু বেশি হয় সিম্পল প্যারাসিটামল খেতে পারেন উনি। আর একটু নিউকোস বি যদি প্রতি রাতে একটা করে 1 মাসের জন্য খায় উনি বেটার ফিল করবে। আমি মনে করি যে এই সমস্যার সমাধানগুলোই ওনার জন্য এই মুহূর্তে যথেষ্ট। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একই সাথে আবু সাইদ শিমুল, আপনার জন্য একটি প্রশ্ন এসছে, মূলত মাহমুদুল হাসান মামুন আমাদের প্রশ্ন করেছেন, জামালপুর থেকে আমাদের লিখছেন, তার ছেলের বয়স 5 মাস, ওর দুধ খাবার পর বার্পিং হয়, ঠান্ডা ঠান্ডা থাকে এবং কাপড় দিয়ে ঢেকে দিলে গরমে গা ঠান্ডা লাগে, আবার খোলা রেখে দিলে এমনিতে ঠান্ডা লেগে যাচ্ছে, করণীয় কি? এবং গলাতে গড়গড় শব্দ হয়, করোনার ভয়ে বাইরে নিয়ে গিয়ে তো পরামর্শ নিতে পারছেন না, এই জন্য তিনি আমাদের কাছ থেকে সহায়তা চেয়েছেন। প্রথমে ধন্যবাদ। আসলে আপনি যেহেতু বাচ্চার ব্যাপারে কনসার্ন এবং সহায়তা চেয়েছেন, যে জিনিসগুলো বলছেন আসলে আমরা প্রথম যে এক দাগে মোটা দাগে বলতে চাই সেগুলো আসলে সবগুলোই নর্মাল। আমরা বলে থাকি বাচ্চাদের জন্য কিন্তু ঠান্ডা হয়ে যাওয়াটাকে বিপজ্জনক, গরম হওয়াটা কিন্তু বিপজ্জনক না। আপনারা যদি দেখে থাকেন কোনো হাসপাতালে দেখবেন যে বাচ্চাদের গরম রাখার জন্য অনেক কিছু, অনেক যন্ত্রপাতি দেওয়া হয়, ইনকিউবেটর, অনেক কিছু। সুতরাং বাচ্চাকে একটু গরম থাকাই ভালো। একটু যদি ঘেমে যায় মুছে যাবেন, সুতরাং বাচ্চা যাতে ঠান্ডা হয়ে না যায় সেদিকে আপনি খেয়াল রাখবেন। আর যেটা বলেছেন গড়গড় শব্দ, সেটার জন্য নক্সল নেজাল ড্রপ রয়েছে, সেটা আপনি দিনে 8 থেকে 10 বার 2 নাকে 1 ফোঁটা করে দিবেন। আর বারবার বুকে দুধ খাওয়াবেন। এবং বার্পিং যেটা করছেন, অনেক সময় হয় কি অনেকে একটু বেশি বার্পিং করে ফেলে, সেখানে কিন্তু অনেক বাচ্চারা বমি করে দেয়। সেসব ক্ষেত্রে আমাদের যেটা পরামর্শ সেটা হচ্ছে একেবারে জোরে যেখানে কাপড় না দিয়ে রেখে দেবেন ভাড়া করে, ওখানে 5-10 মিনিট রেখে দিলে নিজে নিজে হয়ে যাবে। আর বাকি যেসব সমস্যার কথা বললেন এগুলো নিয়ে একেবারেই চিন্তা করবেন না, বারবার বুকে দুধ খাওয়ালেই চলে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার এস এম মোস্তফা জামান, আপনার জন্য প্রশ্ন এসছে, একজন লিখেছেন তার মার বয়স 43, ডায়াবেটিস আছে, মাপা হয়েছে, খাওয়ার আগে 10.6, খাওয়ার পর 19.5, সে ট্যাবলেট কমেট 850 মিলিগ্রাম দুপুরে একটা রাতে একটা খাচ্ছে এবং ট্যাবলেট অ্যামারলি 4 মিলিগ্রাম সকালে একটা খাচ্ছে, প্রচণ্ড ঘাম দিচ্ছে, ইউরিনে জ্বালা পোড়া হয়, অরুচি ভাব আছে, এই জন্য পরামর্শ চাচ্ছেন কি ট্রিটমেন্ট নেবেন। একই সাথে একটু মোস্তফা জামান আপনাকে একটু অ্যাড্রেস করে দিচ্ছি, প্রচুর মানুষ আমাদের লিখছেন সপরিবারে অনেকের জ্বর এসছে কিংবা অনেকের গলা ব্যথা করছে, জ্বর গলা ব্যথার এই সমাধানগুলো যদি একই উত্তরে আমরা দিয়ে দিতে পারি। জি, আমরা এই প্রথমে দর্শকের যিনি প্রশ্ন করছেন ডায়াবেটিসের, তার উত্তরটি আগে দিচ্ছি। সেটি হলো যে তার ডায়াবেটিস আসলে নিয়ন্ত্রণে নেই। খাবার আগে যেটি বললেন 10 এবং খাওয়ার পরে 2 ঘন্টা পরে 19, এটি আসলে আমরা বলবো অনিয়ন্ত্রিত। তাকে বলবো কি যে এখন যে ওষুধ খাচ্ছেন, কমেট খাচ্ছেন, অ্যামারিল খাচ্ছেন এবং সঙ্গে আরেকটি ওষুধ খেতে হবে ট্যাবলেট লিজেন্টা 5 মিলিগ্রাম একটু করে খাবেন। যদি তার HbA1c, আমরা বলি যে 3 মাসের একটা ডায়াবেটিস গড়, HbA1c 6.5 এর নিচে রাখতে হয়। যদি 9.5 এর উপরে থাকে পার্সেন্টেজ, তাহলে ইনসুলিন ব্যবহার করতে হবে। আমরা বলবো যে তাকে যেভাবে হোক এক্সারসাইজ করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে। আর প্রস্রাব ইনফেকশনের জন্য একটি ট্যাবলেট লিভোক্সিন বা লিভোক্স 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আশা করি ভালো থাকবেন, বেশি করে পানি পান করবেন। আর জ্বর সর্দি কাশির জন্য যেটি বলছিলাম যে এই সময় অনেক বাসায় জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, সবার জন্য একটি তথ্য দিতে চাই যে জ্বর সর্দি কাশি হলে আপনারা অবশ্যই মনে রাখবেন যে করোনার কথা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, করোনা হলো কি। আমরা বলবো যে এই সময় ঠান্ডা পানি, ধুলোবালি থেকে দূরে থাকবেন, ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা এটি খাবেন। যদি কাশি থাকে আপনারা পেক্সো 120 মিলিগ্রামের যদি বড়দের জন্য হয় একটি করে খাবেন। যদি আগে অ্যাজমা বা অ্যালার্জির হিস্ট্রি থাকে তাহলে আপনারা মন্টেলুকাস বা মোনাস 10 মিলিগ্রাম একটি করে খাবেন। মনে রাখবেন জ্বর যদি থাকে শরীরটা বারবার মুছে দেওয়া লাগবে, আর যেটি হলো যে এমনকি গোসলও করতে পারেন, আর ট্যাপেড স্পঞ্জিং করবেন, শরীরটা বারবার স্বাভাবিক পানি দিয়ে মুছে দিবেন। আর যেটি বলছিলাম যে মনে রাখবেন করোনা হতে পারে, জ্বর 3 দিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, 4 দিন হোক, আপনারা করোনা পরীক্ষা করতে ভুল করবেন না এই সময়। কারণ চারিদিকে এখন যে অবস্থা, এখন কমিউনিটি ট্রান্সমিশন,
আপনারা যেভাবে হোক অন্যান্য পরীক্ষার সাথে অবশ্যই করোনা টেস্ট করে নেওয়া ভালো হবে। ধন্যবাদ আপনাকে এস এম মোস্তফা জামান, একই সাথে আবু সাইদ শিমুল, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আমরা ধন্যবাদ জানাতে চাই ফাতেমা আলম মেঘলা, আপনাকেও যুক্ত ছিলেন এতক্ষণ আমাদের সাথে। আপনার কাছ থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পেয়েছি, আপনাকে বিদায় জানাচ্ছি। এবং দর্শক, একটা বিরতি নিয়ে নিচ্ছি, ছোট একটা বিরতির ওপরেই দেখা হচ্ছে, সাথেই থাকুন। স্বাগত আরও একবার করোনা হেল্প ডেস্ক দেখছেন, জুলহা জুবাইর আপনাদের সাথে আছে। একজন কলার আছেন, কলারের ফোনটি আমরা সবার প্রথমে নিতে চাই। দর্শক আসসালামু আলাইকুম, আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম শাহানা, আমার বাবুর বয়স 4 মাস প্লাস। জি। তো বাবুর মানে অনেক ভালোভাবে রাখা হয়, তারপরে দেখা গেছে যে বারবারই ঠান্ডা লেগে যায়। তো সেজন্য ওর বয়স যখন 2 মাস হয় তখন থেকে মন্টেলুকাস, যেটা মন্টের 4, ওইটা খাওয়ানো হইতেছে, আর কিটফটা 1 ml করে 2 বার খাওয়ানো হয়েছে। তারপর থেকে ভালোই আছে, কিন্তু খাওয়ানো অবস্থায় মনে হয় যে ও প্রতিদিনই হাঁচি দেয়, 1-2টা করে কাশি দেয়, যখন কান্না করে বা নরমালি 1-2টা কাশি দেয়। এটা কি নরমাল ব্যাপার কিনা? আচ্ছা, এটা নরমাল কিনা? হাঁচি, স্বাভাবিক হাঁচি কাশি। হ্যাঁ, আমি বর্তমানে কিটফটা বন্ধ করে দিচ্ছি, কিন্তু মন্টের 4টা চলতেছে। এটা কি চালাবো কিনা? ওর বয়স কত বলেছেন? 4 মাস প্লাস, মানে 5 মাস চলতেছে। আচ্ছা, 5 মাস চলছে। ধন্যবাদ। আর বাবু খাওয়ার ব্যাপারে একটু বিরক্ত করে। দেখছে যখন ঘুমের লাই আসে তখন খাইতেছে, ঘুমের লাই নাই তখন খিদা লাগছে হাত খাইতেছে, কিন্তু সে খাবার খেতে চাইতেছে না, এরকম করে। এটা কি আপনার প্রথম সন্তান? জি না, এটা সেকেন্ড বেবি। সেকেন্ড বেবি। আচ্ছা, তার মানে আপনার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে মা হিসেবে যাবার অভিজ্ঞতাটা আছে। আবু সাইদ শিমুল, একটু আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। বাচ্চার বয়স কত? 4 মাস। এই বয়স 5 মাসে পড়লো। হ্যাঁ। আচ্ছা, ওজন কি এই ইতিমধ্যে নিয়েছিলেন উনি? মাশাআল্লাহ, ইদানিং এর ভিতরে ওয়েট নেওয়া হয় নাই, আরো আগে নেওয়া হয়েছিল আর কি। কত ছিল ওজন? আসলে এরকম ভাবে খেয়াল নেই আমার, আরো আগে নেওয়া হয়েছে 2 মাস আগে। ধন্যবাদ শাহানা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবু সাইদ শিমুল, প্রথমে আপনাকে নিয়ম বা পরামর্শ দেওয়ার আগে কিছু কথা বলতে চাই ওষুধ বিষয়ে। ছোট শিশুদের কিন্তু আপনারা এতদিন ধরে দেখে এসেছেন যে আমরা কিন্তু এই অনুষ্ঠানে বা সব জায়গায় ওষুধ কিন্তু খুব কম দিই, পরামর্শ দিই। এই জিনিসটা একটু দেখতে হবে যে মন্টেলুকাস ওষুধ কিন্তু 2 মাস থেকে আসলে খাওয়াটা বাচ্চার জন্য খুব বেশি আসলে আমি বলবো যে বুদ্ধিমানের কাজ নয়। এই ওষুধটা আমরা 2 বছরের পর থেকে দিয়ে থাকি। আর কিছু কিছু ক্ষেত্রে, খুব রেয়ার ক্ষেত্রে 1 বছরের পরে দিই, সেক্ষেত্রে আমরা দিই ট্যাবলেট না সাসেট। WHO বিভিন্ন গবেষণায় তারা বলেছে সাসেট যেটা পাওয়া যায় সেটা 1 বছরের পর থেকে দেওয়া যায়, কিন্তু অন্য যেটা মন্টেলুকাস খাওয়াচ্ছেন সেটা আসলে এই বয়সের জন্য উপযোগী নয়। সেটা প্রথম কথা। আমরা 3টি কথা বলে থাকি, আপনি প্রতিরোধ করবেন কিভাবে, ঘরোয়া চিকিৎসা করবেন কিভাবে। এই দুটো যদি না হয় তারপরে আপনি যাবেন ওষুধে। প্রতিরোধ করার উপায় হচ্ছে বারবার বুকের দুধ খাওয়াবেন, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, গোসল করবেন, পাউডার তেল গরমকালে ব্যবহার করবেন না, শীতকালে আপনি তেল ব্যবহার করতে পারেন। ঘরটা যেন স্যাঁতসেঁতে না থাকে, যার দরজা জানলা খুলে দিবেন, বাচ্চার সামনে যেন কেউ সিগারেট না খায় এবং ধোঁয়া থেকে দূরে রাখবেন। এগুলো করার পরে ঘরোয়া চিকিৎসা কি, অবশ্যই বললাম বারবার বুকের দুধ খাওয়া, তাতেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর নাকে ড্রপ দিবেন, আপনি নসল ড্রপ 8-10 বার দিবেন। এই দিকগুলিতে যদি সমস্যা হয় তাহলে আপনি এই বয়সে টোফেন খাওয়াতে পারেন। কিটোটিফেন সিরাপটা 1/2 চামচ করে, সেটা যদি আপনি 3 মাস 4 মাস, বা আমরা সবাইকে বলছি করোনা কাল জুড়ে একটু খাইয়ে যান, কারণ হঠাৎ করে তার কাশি হয়ে যাবে, কোথায় যাবেন, ভর্তি হওয়াটা একটা সমস্যা। সেই জন্য এই করোনা কাল জুড়ে আপনি টোফেন সিরাপটা যদি খাওয়ান 1/2 চামচ রাতে, তাহলে আমি মনে করি ভালো থাকবে। আর মাঝে মাঝে যে হাঁচি দেয় সেটাকে একদমই আপনি গুরুত্ব দিবেন না। এই সামান্য হাঁচি কাশিতে বাচ্চার কোনো ক্ষতি হবে। বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার জন্য প্রচুর প্রশ্ন এসে জমেছে, এক এক করতে চাই। আপনাকে প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য 30 সেকেন্ড করে সময় দিতে পারবো। ফাহিমা লিখছেন, তার বয়স 24, এ মাসে তিনি কনসিভ করবার তারা হাজব্যান্ড ওয়াইফ প্ল্যান করেছেন এবং মাসিকের 13তম দিন তারা স্বাভাবিক প্রক্রিয়ায় চেষ্টা করেছেন। যদি চেষ্টা করেন কোনো সমস্যা হবে কিনা, গর্ভাবস্থায় মাদার্স হরলিক্স যেটা আছে এরকম কোনো কিছু খাওয়া যাবে কিনা? না না, এখন তো উনি চেষ্টা করতে পারবেন। সাধারণত চেষ্টার নিয়ম হচ্ছে মাসিকের 10ম থেকে 20তম দিন প্রতিদিন বা একদিন অন্তর অন্তর চেষ্টা করতে হবে, এটাই হচ্ছে ওনার জন্য নিয়ম। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন, তার ওয়াইফের বয়স 38 ও 16 সপ্তাহের গর্ভবতী, বর্তমানে খুব অসুস্থ, সবসময় হাত পায়ের তালু উচ্চ তাপমাত্রা থাকে, মানে গরম থাকে, উঠতে বসতে গেলে তলপেটের নিচের 2 পাশে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, এটা বসা থেকে উঠলে পিঠে যায়। এখন কি ওষুধ খেতে পারেন তিনি জানতে চেয়েছেন।
এক্ষেত্রে যেটা হয় প্রেগনেন্সিতে এমনি হরমোনাল চেঞ্জের জন্য বডিতে একটু হচ্ছে হট সেন্সেশন হয়। তো সেক্ষেত্রে উনি নিউকোস বি একটা ট্যাবলেট খেতে পারেন, একটা করে 2 বেলা। এটা যদি টানা 2 মাস খান, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তলপেটের ব্যথাটার ইভ্যালুয়েশন লাগবে। আমি ওনাকে বলবো ইউরিন আরএমই এবং কালচার বাসা থেকেই কন্টেনারে করে পাঠিয়ে দিতে পারবেন। একটু ইউরিন ইনফেকশন আছে কিনা দেখে নেওয়ার বিষয় আছে। আর ব্যথা যদি বেশি হয় তাহলে ট্যাবলেট অ্যালজিন 2 করে 3 বেলা 5 দিন। ধন্যবাদ। আরেকজন প্রশ্ন করেছেন, তার স্ত্রী 2 মাসের প্রেগনেন্ট 7 মাস আগে সিজার হয়েছে, এখন সেলাই চিনচিন করে ব্যথা করে, আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে, সেলাই কোনো সমস্যা নেই, এখন কি ওষুধ খেলে সেলাই ব্যথা করবে না, পরবর্তী সেলাইয়ে কোনো সমস্যা হবে কিনা? না, পরবর্তীতে সমস্যা হবে না। একটু খেয়াল রাখতে হবে ব্যথা বাড়ে কিনা। বাড়লে একটু ডাক্তারকে জানাতে হবে। আর এখন ব্যথা কমানোর জন্য ট্যাবলেট অ্যালজিন 2 করে 3 বেলা 5 দিন যদি উনি খায় ভালো লাগবে। মাঝে মাঝে একটু হট কম্প্রেশন দিতে পারবেন ওখানে। ধন্যবাদ। আপনাকে র্যাপিডলি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটু এস এম মোস্তফা জামান আপনার কাছে যেতে চাই। আপনার কাছে একজন প্রশ্ন করেছেন, তার বয়স 23, গত 3 মাস যাবৎ তার বুকের মাঝখানে মুভমেন্ট করলে আর চারপাশে ব্যথা করে। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, রিপোর্ট নর্মাল, ওষুধ খাচ্ছেন ম্যাক্সপ্রো 40, কিলম্যাক্স 500 10 দিন, আর ভল্টালিন ফোর্ট 50 মিলিগ্রাম 15 দিনের ওষুধ দিয়েছে, কিন্তু ব্যথা যাচ্ছে না। যে আমরা তাকে বলবো আসলে ভল্টারিন ওষুধটি এটি ব্যথা কমানোর জন্য আমরা দিয়ে থাকি, কিন্তু অনেক সময় এটার জন্য বুকে জ্বালাপোড়া হতে পারে। আপনি ট্যাবলেট প্যারাসিটামল বা নাপা 2 করে বড়ি 3 বেলা খাবেন আপাতত, এবং আর কিছু আমরা এমন কিছু কাজ করবেন না, ভারী কাজ করবেন না, আপাতত ঝুঁকে কোনো কাজ করবেন না। আশা করি ভালো হয়ে যাবেন। এটি গ্যাস্ট্রিকের যে ওষুধটি খাচ্ছেন তার সাথে সিরাপ গ্যাভিসকন 2 চামচ বা 3 চামচ করে খাবেন। একটু বড় কোনো সমস্যা না, হার্টের কোনো সমস্যা না। তার তো যদি মনে করেন যে হার্টের কোনো সমস্যা না, পরবর্তীতে একটি ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করে জানতে পারবেন যে হার্টের কিছু আছে কিনা। ধন্যবাদ। মোস্তফা জামান, আপনাকে একটা প্রশ্ন করতে চাই, 30 সেকেন্ডে একটা সমাধান প্রয়োজন। আবু সালে লিখছেন, খুব গুরুত্বপূর্ণ, হার্টের সমস্যা, ডানে 65%, বামে 65% ব্লক, ওষুধ ক্লোপিড খাচ্ছেন, বিসলল খাচ্ছেন 2.5, রোস্টিন খাচ্ছেন। গত ফেব্রুয়ারিতে ডাক্তার দেখেছেন, এখন কি চিকিৎসা নিতে হবে, কি করতে হবে জানতে চেয়েছেন। একটু অল্প সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। জি, আমরা বলি 70% ব্লক হলে সিগনিফিকেন্ট, যদি এর নিচে থাকে সেটি সিগনিফিকেন্ট ব্লক না। সুতরাং তাকে ওষুধ খেতে হবে, যে ওষুধ খাচ্ছেন একটি ইকোস্প্রিন জাতীয় ওষুধ রক্ত পাতলা করার, আর একটি কোলেস্টেরল কমানোর জন্য চর্বির ওষুধ কমানোর ওষুধ। এই 2টি ওষুধ মেইন, এর সাথে নাইট্রোকার্ড 2.6 একটি করে 2 বেলা। আশা করি এতে ভালো থাকবেন। আর একটু হাঁটাহাঁটি করবেন এবং খাদ্য তালিকায় চর্বি জাতীয় খাদ্য কম খাবেন, শাকসবজি কাঁচা ফলমূল বেশি খাবেন। ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। আবু সাইদ শিমুল, আপনাকে সহজ করে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। একজন লিখেছেন, তার বাচ্চার জন্মের সময় মলদার যথাস্থানে ছিল না, অপারেশন করে অ্যাডজাস্ট করবার চেষ্টা করা হয়েছে, তাতে করে ভালোই আছে, পায়খানাও ঠিক মতো হচ্ছে, কিন্তু এখন সমস্যা হচ্ছে পায়খানার পরে হাঁটতে মলদার দিয়ে কিছু মল বেরিয়ে আসে। আসলে সেক্ষেত্রে আমরা বলবো যে আপনি একটু শক্ত খাবার খাবেন, যে কাঁচা কলা বা এই ধরনের পেঁপে, মিষ্টি কুমড়া, এই ধরনের খাবার খাবেন এবং পানি বেশি করে খাবেন। এগুলোতে যদি দেখেন যে সমস্যা হচ্ছে, তাহলে যে চিকিৎসকের কাছে আপনি অপারেশন করিয়েছিলেন তাকে দিয়ে আসলে মলদারটা আরেকটু পরীক্ষা করে নেওয়া উচিত হবে। ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ এস এম মোস্তফা জামান। ডাক্তার শারমিন আব্বাসীকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারাই দেখছিলেন তাদেরকে শুধু এতটুকু বলতে চাই, নিরাপত্তা আপনার কাছে, সচেতনতা আপনার। সবাই মিলে আমরা ভুল করছি, কোনো সমস্যা নেই, আপনি ঠিক করতে থাকুন, যাতে আপনি একটি সংখ্যায় পরিণত না হন, আপনি বা আপনার পরিবারের কেউ। এই বিষয়টি নিশ্চিত করবার চেষ্টা করুন। শুভরাত্রি।